কিরে, এত রাতে তুই আমার বাসায় কি মনে করে? আর বলিস না, রাস্তায় একটা মেয়ে দেখে সোজা সামনে গিয়ে প্রপোজ করলাম আসিফের কথায়, কিন্তু প্রপোজ করার পর যা দেখলাম আর জানলাম, চোখ কপালে উঠে গেছে। কেন? কি দেখলি জানলি শুনি? সেই নাকি জিন। বাবা গো! কি? তার মানে তুই জিন ভূতের মায়ের প্রপোজ করে আসছিস? হয় রে বন্ধু, আমার বাচ্চা এখন যদি আমারে টাইনা টুইনা নিয়ে মাইরা ফেলাই। কামটা করলি কি? শেষ পর্যন্ত জিন ভূতের প্রপোজ করলি? এটা কই আসিস বা? জানি না, আমি দৌড়ে চলে আসছি। এত রাতে তুই বাইরে কি করিস? আর বলিস না, কারেন্ট ছিল না, মশা কামড় দিচ্ছিল, তাই কয়েল কিনতে দোকানে গেলাম, বাসায় ছিল না বলে, কিন্তু মনেই ছিল না গ্রামের দোকান রাত 9টার আগে বন্ধ হয়ে যায়। আমি গেছি 11:30টায় কিনতে, তখন বন্ধ পেয়ে আসিফকে ফোন দিলাম, বললাম ওর কাছে নাকি 1 প্যাকেট আছে, তাই 2টা নিয়ে আসতে গেলাম। নিয়ে আসার পথে অফিস এগিয়ে দিতে আসছিল, তখন একটা মেয়ে দেখলাম জঙ্গলের রাস্তায়। তুই জানিস না ওই রাস্তা ভালো না? জানি, কিন্তু শয়তানে লাড়া দিলে যা হয় আর কি। আসিফ দেখে তখন বলল প্রপোজ করলে 100 টাকা দিবে, তাই গিয়ে করছিলাম। কিন্তু তখন সে বলে জিন, বিশ্বাস করি নাই। কিন্তু সে যখন অদৃশ্য হলো তখন লুঙ্গি তুলে দিছি দৌড় তোর কাছে। হালার পুত, ভালার হলি না। জিনের মায়াগো লগে গিয়ে শয়তানি করিস। তোরা তো মার দেওয়া দরকার। এইগুলো করিস না দোস্ত, নিরীহ হাটটা অ্যাটাক করাস না, এমনিতেই ভয় আছি। নীরব আর রাহুল উঠানে দাঁড়িয়ে কথা বলছিল। রাহুলের গ্রামে রাত হলেই চারপাশটা ভয়ঙ্কর হয়ে ওঠে। নীরব গ্রামেই থাকে, বাকি পরিচয়টা পরে দিচ্ছি। তখনই কেউ পেছন থেকে মেয়ের কণ্ঠে বলে উঠল, ওই, তোমাকে তো খুঁজছি আমি। নীরব তাকিয়ে দেখে সেই জিন মেয়েটি। তখন নীরব বলে উঠল, দোস্ত বাঁচা, এটাই জিন মেয়ে, আমি যাব না। এই বলে নীরব দৌড়ে রাহুলের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল, রাহুলকে বাইরে রেখেই। রাহুল জিন মেয়েটিকে দেখে দৌড়ে দরজার কাছে গিয়ে বলতে লাগলো, হালার পুত, দরজা খোল। তো নাইনের খালি ঘর আমার বাইরে রেখে দরজা বন্ধ করে দিছিস কে? হ্যাঁ? কিন্তু নীরব ভেতর থেকে কোনো উত্তর দিচ্ছে না, দরজা খোলার নামও নেই। তখন রাহুল আবার বলে উঠল, হালার পুত, তোর মতো বন্ধু থাকলে শত্রু লাগবো না। নিজের চিন্তা আগে করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিছে। খোল দরজা। তুই ভূতের লগে ডান্স কর, বাহির থেকে দরজা খোলা যাবে না এখন। তখনই ঘরে নীরবের পেছন থেকে কেউ বলে উঠল, হাই মিস্টার, আমি এসে গেছি। জিন ভূতের প্রপোজ কারিগরি এই যে, আমি তোমার পেছনে দাঁড়িয়ে আছি। কেডা কই দেখি না কে। এবার তাকাই দেখো। নীরব পেছনে তাকিয়ে দেখলো সত্যি জিন মেয়েটি এখন ঘরে। অবাক হয়ে তখন চিৎকার দিতে যাবে, কিন্তু হঠাৎ শব্দ বন্ধ হয়ে গেল, তার গলা থেকে কোনো আওয়াজই বের হচ্ছে না। তখন দরজা খোলার চেষ্টা করতে গেলেই জিন মেয়েটি গিয়ে তার 2 হাত চেপে ধরে বলল, পালাচ্ছিস কেন? তুই কি মনে করছিস দরজা বন্ধ করে দিলে আমি আসতে পারবো না? তুই যেখানে যাবি আমি যেতে পারবো। আমি ভুলে প্রপোজ করে দিছি শয়তানি করে, আমি ভূতের লগে প্রেম করুম না, ছাইরা দেন। কিন্তু আমি তো তোমার সাথেই প্রেম করব, তারপর বিয়ে করব, তারপর আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা হবে। আমার লাগতো না, ছোট্ট ছোট্ট ভূতের বাচ্চা কাচ্চা, আমি প্রেম বিয়ে কিছুই করবো না ভূতের লগে। কেন কেন প্রপোজ করছো না? আমিও একসেপ্ট করে নিলাম, এখন থেকে আমি তোমার গার্লফ্রেন্ড। আমি প্রপোজ ফিরিয়ে নিলাম। আর কোনো ফিরিয়ে নেওয়া নেই। এখন নিলে আমাকেই, না নিলে আমি তোমাকে। ভূতের লগে প্রেম আম্মা? হ্যাঁ। তখন বাইরে থেকে রাহুল বলে উঠল, এবার তো দরজা খোল। তুমি বসো, আমি একটু আসছি। এখান থেকে যাবে না, কথা আছে, আমার বান্ধবীকে নিয়ে আসছি গিয়ে। এটা বলে অদৃশ্য হয়ে গেল জিন মেয়েটি। তখন নীরব দরজা খুলে দিল আর বলল, গেছে শয়তান ফাজিল পুতনি মাইয়া, আয় বন্ধু ঘরে আয়। তখন রাহুল ঘরে এসে দিল মাই নীরবকে আর বলল, হালার পুত, তো নানিরে খালি ঘর আমার বাইরে রেখে আমার ঘরের দরজা বন্ধ করে দিছে। মারিস না, ভয়ে বন্ধ করে দিছি। ভূত জিন গো কি দরজা জানালা লাগে ঘরে ঢুকতে? হ্যাঁ, তারা এমনি দিয়ে যেতে পারে। তাই তো দেখলাম। যা এখন তোর বাসায় যা। না, আজ তোর লগেই থাকবো। দূর হালা, 5 মিনিট হাঁটলেই তোর বাসা, তুই বাসা যা। তুই এই নিরীহ শিশুর উপর এমন করতে পারলি? এটা তো শাস্তি, যা। আচ্ছা ঠিক আছে, এগিয়ে দিয়ে আয়। পারবো না, ফোনে লাইট অন করে যা। ঠিক আছে, তুইও আমারে একা একা পাঠাচ্ছিস, যাচ্ছি। যদি আমার কিছু হয় তাহলে তোর গুড়া গাড়া পোলাপানগুলো সব নেংটু হয়ে জন্মাবে, দেখিস। কেডা আবার শার্ট প্যান্ট পরে আইছে? দূর হালা, ভিতরে না হলে একাই যাবি। আমি ভীতু না, যাচ্ছি দেখ। যা যা জলদি। তখন নীরব আস্তে করে ঘর থেকে বের হয়ে ফোনটা নিয়ে সময়ের দিকে তাকিয়ে দেখে ঘড়ির কাঁটা এখন সময় রাত 12টা বাজতে চলেছে। একাই নিজের বাসার দিকে যেতে লাগলো। গ্রামের মধ্যে সবাই গভীর ঘুমে হারিয়ে গেছে। নীরব গ্রামেই থাকে, বাবা মায়ের একমাত্র ছেলে, তাদের বাসা কালীগঞ্জে।
এটি গ্রাম। এখানে গ্রামের মানুষগুলো সাধারণত সন্ধ্যা হলেই সবাই ঘুমিয়ে পড়ে। সবাই এখন ঘুমের মধ্যে, কেউ জেগে নেই। গ্রামে শহরের মতো গাড়ি নেই চলাচল করার, নেই কোনো শব্দ। গ্রামের রাত হলে ঝিঝি পোকার ডাক শোনা যায়, কুকুরের কান্নার শব্দ, বেড়ালের শব্দ, সব মিলিয়ে সন্ধ্যা রাতে ভয়ঙ্কর করে তোলে। তাই তো নিস্তব্ধ অন্ধকারে হয়ে ওঠে ভয়ঙ্কর রাত গ্রামের। আর এই নিস্তব্ধতায় এমন ভয়ঙ্কর কিছু মিশে থাকে, যার রাতে শুধু বের হয়ে কারোর সাথে দেখা দেয় আর কাউকে তার ভয়ঙ্কর রূপে বশ করে নেয়। এদিকে নীরব রাহুলের ঘর থেকে বের হয়ে তাদের উঠানে চলে গেল। সেখানে চাঁদের আলো সব দেখা যাচ্ছে, হালকা ঠান্ডা বাতাস বইছে। তখন নীরব সেখানে একটু দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যে তার শরীর ঠান্ডা হয়ে গেল। তখন নীরব তার বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। তখন দেখলো রাহুলের বাসার সামনে দ্বিতীয় নারকেল গাছের নিচে একটা মেয়ে মানুষের মতো দেখা যাচ্ছে, শুয়ে আছে। চাঁদের আলোর জন্য ভালো করে দেখা যাচ্ছে মেয়েটা সাদা ড্রেস পরা। তখন নীরব ভাবতে লাগলো, এত রাতে কে হতে পারে? এখানে নিশ্চয়ই খারাপ কিছু হবে, আর নয়তো সে জিন মেয়েটি। কিন্তু আর যদি তেমন কিছু না হয়, মেয়ে মানুষ কি করে এখানে আসবে বুঝতে পারলাম না। থাক বাবা, কাছে যাওয়ার দরকার নেই। যদি ভূত থাকে তার চেয়ে ভালো বাসায় চলে যায়। এই বলে নীরব তার বাসায় চলে আসবে। তখন আবার ভাবলো, আমার কি এখন চলে যাওয়া ঠিক হবে? হতেও পারে এটা সত্যি মেয়ে, অন্য কিছু না। আর হতে পারে মেয়েটি পথ বলে এখানে আশ্রয় নিয়েছে। গতকাল শুনলাম রহিম চাচার বাসার সামনে একটি লোক এসে রাতে বসেছিল, ভূত ভেবে আর যায়নি। চাচা কিন্তু সকালে দেখলো মানুষ হতে পারে সে একটি মেয়ে। যাই গিয়ে দেখি সে এইখানে কেন, হেল্প করে আসি। রাহুলকে ডাকার দরকার নেই। তখন নীরব তার ফোনের লাইট অন করে যেতে লাগলো। তখনই তার সামনে দিয়ে একটা চুয়া দৌড়ে গেল, আর নীরব ভয়ে উল্টো দৌড় দিয়ে বলল, আব্বা গো, ড্যাডি গো, বাঁচাও গো, ভূত গো, ভূত। এই বলে তখন দৌড়ে নীরব রাহুলের রুমের দিকে চলে গেল আর গিয়ে বলল, এই যা বাবা, এটা তো চুয়া ছিল। হালার পোহালা, মন খালি ভয় দেখায় কাঁপায় ফেলছে। তখন রাহুল বলে উঠল, কিছু না কিছু না, তুই দরজা বন্ধ করে শুয়ে থাক। ঠিক আছে। তখন নীরব আবার মেয়েটির কাছে যেতে লাগলো 1 কেজি সাহস নিয়ে। এবার নীরব মেয়েটির কাছে গেল আর তার গিয়ে দেখলো মেয়েটা উল্টো হয়ে শুয়ে আছে। তখন নীরব একটু দূর থেকে বলতে লাগলো, ও টুনির মা, ভূতের নানি, তুমি এখানে কি করো? কিন্তু নীরব কোনো উত্তর পেল না মেয়েটির কাছ থেকে। তখন আবার জিজ্ঞেস করলো, ওই টুনির মা, তুমি কি করো এখানে শুয়ে কেন? কিন্তু নীরব তবুও কোনো উত্তর পেল না। তখন নীরব তাকে গিয়ে ধাক্কা দিল আর বলল, এই যে ওঠেন, কে আপনি? তখন নীরব অনুভব করলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তখন নীরব সাথে সাথে পেছন ফিরল, কিন্তু কাউকে দেখতে পেল না। তখন আবার মেয়েটিকে নীরব ধাক্কা দিয়ে বলতে লাগলো, আরে সাদা কাপড়ে ময়লা লাগছে, ওঠেন, কে আপনি? তবুও নীরব উত্তর পেল না। মেয়েটি কোনো কথাই বলছে না। নীরব এবার বলল, কি ব্যাপার, কথা বলছেন না কেন? মেয়েটি, আচ্ছা মেয়েটিকে সোজা করে তারপর দেখি। তখন নীরব মেয়েটিকে সোজা করে তার মুখের দিকে তার ফোনের লাইট দিয়ে চেহারা দেখে নীরব বলল, মাশাআল্লাহ, এ তো পুরাই একটা পরী। ড্রেস যেমন সাদা তেমনি সেও সাদা। কিন্তু আমারে বাঁচাই আর কেডা? এ তো সেই জিন মেয়েটি, বাঁচাও। এই বলে দিল দৌড়। তখন জিন মেয়েটি বলে উঠল, আরে দাঁড়াও, একটু শুনো। দাঁড়ানোর গুল্লি মারিয়ে আমি বাসায় যাবো। এটা বলে নীরব দৌড়ে তার বাড়িতে চলে আসলো। এসে দেখলো সবাই ঘুমোচ্ছে। তখন নীরব তার রুমে গিয়ে দরজা জানলা বন্ধ করে ভাবতে লাগলো। এই মাইয়া তো এখানেও চলে আসবে, কি করি এখন? কিছুক্ষণ ভেবে আবারও বলতে লাগলো, আচ্ছা শুনছি ভূতেরা নাকি আগুনের ভয় পায়, তাহলে তো এই জিন মেয়েটিও ভয় পাবে। জিন ভূত একই তো কথা, কিন্তু আগুন ধরাবো কি করে? পাইছি, কয়েলের মাঝে আগুন দেই তাহলেই হবে। এই বলে কয়লা আগুন জ্বালিয়ে রেখে দিল। কয়েলের আগুন দেখে নীরব বলে উঠল, দূর হালা, যেখানে মশারা কয়েল মানে না সেখানে ভূতে আর কি মানবো। আসুক, আজ জিনের মাইয়া আমিও দেখে নিব। তখনই পেছন থেকে বলে উঠল, আসবে কি গো, এসে গেছি তো, যত খুশি দেখে নাও। পেছনে তাকিয়ে দেখলো সত্যি। তখন নীরব বলে উঠল, আপনি এখানে কেন এসেছেন? কেন এসেছে মানে? তুমি আমায় প্রপোজ করছো না, আমি একসেপ্ট করে নিছি। এখন থেকে তুমি আমার, আমি তোমার। আমি সবসময় আছি এখন তোমার সঙ্গে। আমি কখন বললাম আমি আপনার? কেন মনে নাই কিছুক্ষণ আগে হাঁটু গেড়ে যখন বলছিলে, ওগো ভূতের নানি, তুমি হয়ে যাও এই শয়তানের নানার রানী। রাখবো তোমাকে বুকের মাঝে চেপে ধরে, ভালোবাসার সফলে বিয়ে করে খাট কাঁপিয়ে রোম্যান্স করবো গুড়া গুড়া পোলাপান ঘরে, যেখানে থাকবে তুমি আর আমি আর কোচ। প্লেয়ার থাকবে আমাদের গুড়া গুড়া গর্ব ফুটবল খেলার টিম। এটা তো আমি শয়তানি করে বলছি। আমি শয়তানি বুঝি না, আমি এটাই বুঝি। আমি তোমার, তুমি আমার। এখন থেকে আমি রাজি। আর তুমি, আমাদের বিয়ের পর অনেকগুলাই বাচ্চা হবে। আমার লাগতো না ভূতের গোড়াগাড়া পোলাপান, আমি বিয়ে করবো না আপনারে।
বিয়ে তো করবই, তার আগে একটু প্রেম করে নেই, তারপর বিয়ে করব। রাজি না হলে তুলে নিয়ে যাব। যেহেতু আমার চোখ তোমার উপর পড়েছে, এই পৃথিবীতে আর কারোর শক্তি নেই আলাদা করার জন্য। আমি মানুষ নয়, আমি অন্য জগতের জিন। আমি আজ প্রথম দিন, তাই রোম্যান্স করলাম না, কিছু করলাম না। আগামীকাল থেকে শুরু করব রোম্যান্স। আপনি আমারে ধমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। ওয়ার্নিং দিলাম, কোনো মেয়ের সঙ্গে যেন না দেখি, তাহলে ক্ষতি সেই মেয়ের হবে। আপনি আমারে ধমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। ওয়ার্নিং দিলাম, কোনো মেয়ের সঙ্গে যেন না দেখি, তাহলে ক্ষতি সেই মেয়ের হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সাথে প্রেম করব না। তোমার তো আরো খুশি হওয়ার কথা, আমার মতো এত সুন্দরী একটা জিন গার্লফ্রেন্ড পাইছো। লাগতো না আমার, আপনি যান। যেতে হবে আমার এখনই, কিন্তু তার আগে একটু ভালোবাসা দিয়ে যাই। মানে কি করবেন? ভালোবাসা কনফার্ম করব কিস করে। এই না নাচি, আপনি যান। এটা বলে নীরব বালিশের নিচে মাথা লুকিয়ে ফেলল, কিন্তু জিন মেয়েটা বালিশ সরিয়ে নিয়ে নীরবকে শক্ত করে ধরে ঠোঁট জোড়া এক করে দিল। 5 মিনিট লেপ কেস করে ছেড়ে দিয়ে বলল, ভালোই তো টেস্ট, বাহ, আগামীকাল এসে খেতে হবে, এখন যাচ্ছি গো। তখন নীরব ভেঙিয়ে বলল, বে, যা শয়তান ফাজিল জিন মাইয়া লুচ্চা মাইয়া। উত্তর আগামীকাল এসে দিব। জিনের নানিরে খালি খরচা। আচ্ছা, এই নানিরে খালি ঘর, এটা কি? কিছু না। আচ্ছা যাচ্ছি, উত্তর আগামীকাল এসে দিব। এটা বলে অদৃশ্য হয়ে গেছে জিন মেয়েটি। তখন নীরব বলে উঠল, আগামীকাল তাবিজ তবিজ দিয়া মারমো। কি করে দূর করতে হবে তা জানি, কবিরাজের কাছে যাইয়া লই। এটা বলে নীরব শুয়ে পড়ল। সকালে কারো ডাকে ঘুম ভাঙল, তাকিয়ে দেখলো নীরবের আম্মু। তখন নীরব উঠে ফ্রেশ হয়ে বারান্দায় বসে পড়লো খাবার খেতে। তখন নীরবের আম্মু বলে উঠল, কিরে, গতকাল রাতে কার সাথে এত একা একা কথা বলছিলি? নীরব এটা শুনে অবশ্য কিছুটা অবাক হলো। তখন নীরবের আব্বু বলল, আমি শুনছি কিছুটা। তার মানে কি সবই জেনে গেছে? না, লুকাতে হবে। ঘুমের মধ্যে হয়তো বলছিলাম। বুঝতে পারছি। এখন জলদি খেয়ে কলেজে যা। আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিল নীরব। খেয়ে ঘরে যাওয়ার পর অনুভব করলো তার শরীরে জ্বর এসেছে, গা গরম হচ্ছে, দুর্বল লাগছে। তখন নীরব তার আম্মুকে গিয়ে বলল। তখন কলেজ যাওয়ার জন্য না করে দিল। ঘরে জ্বরের ওষুধ ছিল, সেটা খেয়ে শুয়ে রইল। নীরবের আব্বু বাইরে চলে গেল। ও নীরব ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, কলেজের গ্রামেই। নীরব তার বন্ধুদের ফোনে জানিয়ে দিল আজ কলেজে যাবে না। সন্ধ্যায় চায়ের দোকানে দেখা করতে বলল। সারাদিন ঘরে বসে কাটিয়ে দিল। সন্ধ্যায় চায়ের দোকানে গেল, সেখানে রাহুল আসিফ বসেছিল আগে থেকেই। তখন নীরব যাওয়ার পর বলে উঠল, কিরে, কি অবস্থা? আর অবশ্য জ্বর এসে গেছে। বলিস কি, ওষুধ নিয়ে আইসিস? তুই গতকাল রাতে পড়ে কই গেছিলি? তোর কথায় প্রপোজ করতে গিয়ে ফেসে গেছি। তুই দৌড় দেওয়ার পর আমিও দৌড়ে চলে গেছি। আচ্ছা, পরে কি হয়েছে বল। বলছি দাঁড়া, আগে একটু হিসু করে আহি। আচ্ছা, চালু হয়। নীরব তখন চায়ের দোকান থেকে বের হয়ে একটু দূরে যেতেই কেউ কানে কানে বলল, আমি এসে গেছি। তখনই নীরবের শরীরটা কেঁপে উঠল। সাথে সাথে দৌড়ে চায়ের দোকানে চলে গেল। চায়ের দোকানে লোক কম ছিল, সন্ধ্যা, তাই খুব বেশি লোক নেই, গ্রাম বলে কথা। তখন নীরব আসিফ রাহুলের কাছে যেতে বলে উঠল। কিরে, চলে এলি যে? তখন নীরব আস্তে করে বলে উঠল, জিন মেয়েটি এসে গেছে, এদিকে আছে। কানের কাছে বলা মাত্র শরীরটা কেঁপে উঠলো। সকাল থেকে জ্বর এসে গেছে, শরীরে দুর্বল হয়ে গেছে শরীর এখনই। রাহুলের আসিফ শুনে অবাক হলো। তখন বলল, এটা তো তাহলে ভালো লক্ষণ নয়, খারাপ ইঙ্গিত দিচ্ছে। এটা কবিরাজ দেখাস। চল বাসায় যাই, ভাল লাগছে না কেন জানি। চল। এটা বলে চায়ের দোকান থেকে বের হয়ে গেছে সবাই। কিছুটা দূরে যাওয়ার পর নীরবের কানের কাছে এসে আবারও ফিস ফিস করে বলে উঠল, খাট কাঁপাবে না? কি লুচ্চা মাইয়া জিন রে বাবা। কিরে, কি বলছিস? না না, কিছু না, এমনি। আচ্ছা শোন, আগামীকাল গিয়ে আলম কবিরাজ কাকাকে দেখে আসিস তুই। কিন্তু কেন? দেখ, তোর আজকে শরীর দুর্বল, খারাপ। কালকের ঘটনার পর থেকে এটা খারাপ ইঙ্গিত দিচ্ছে, তাই একটু দেখে আসিস। ঠিকই বলছিস। তিনি তো অনেক বড় কবিরাজ, বাসায় খুবই কমই থাকে। কে যেন পাবে নাকি? অবশ্যই পাবি, আগামীকাল থাকবে বাসায়, আমি শুনছি। ঠিক আছে, যাবো আগামীকাল। তখন কেউ একজন না বলল, সেটা জিন মেয়েটি। সেদিকে কেউ আর লক্ষ্য না করে যে যার বাসায় চলে যেতে লাগলো। তখন নীরব লক্ষ্য করলো কারো ফুপানোর শব্দ আসছে, ভয়ঙ্কর রকমের মনে হচ্ছে। প্রচন্ড রেগে কেউ এমন করছে, কিন্তু কেউ তো নেই। জিন মেয়েটিকেও দেখতে পাচ্ছে না। নীরব এখন একা। রাহুল চলে গেল বাসায়, আসিফও চলে গেল তার বাসায়। আশেপাশে কেউ নেই। তখন নীরবের কিছুটা ভয় হলো। আস্তে আস্তে যেতে লাগলো। এদিকে রাহুল তার বাসায় যাচ্ছে, তখনই পেছনে কারো হাঁটার শব্দ আসলো। যখন পেছনে তাকালো তখন দেখলো কেউ নেই। তখন রাহুল নিজেকে বলে উঠল, ধর, শুধুই ভয় পাচ্ছিস। এটা তো নিজের পায়ের হাঁটার শব্দ হতে পারে। এই ভেবে আবারও রাহুল যেতে লাগলো। তখন আবারও অদ্ভুত শব্দ হতে লাগলো পেছনে।
যখনই পেছনে তাকাবে তখনই কেউ জোরে রাহুলকে ধাক্কা দিল, আর রাহুল ছিটকে গিয়ে কিছুটা দূরে পড়লো। প্রচণ্ড ব্যথাও পেল। যখন সামনে তাকলো তখন যা দেখলো তাতে চিৎকার দিয়ে রাহুল অজ্ঞান হয়ে গেছে। যখন রাহুলের জ্ঞান ফিরল তখন বেশ রাত হয়ে গেছে। তখন রাহুল পাশে দেখলো আলম কবিরাজ কাকা বসে আছে, তার আব্বু আম্মু পাশে। তখন রাহুলের আব্বু বলে উঠলো, কি রে বাবা, কি হয়েছে তোর? তুই চিৎকার দিয়ে এমন অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? যখন রাহুল কিছু বলতে যাবে তখনই আলম কবিরাজ কাকা বলে উঠলো, আপনারা সবাই একটু বাইরে যান, আমি রাহুলের সাথে কথা বলছি, তারপর সব জেনে নেবেন। তখন সবাই চলে গেল। তখন আলম কবিরাজ কাকা বলে উঠলো, এখন কেমন লাগছে? কাকা, আমি আমি এমন জিনিস কখনো দেখিনি। সত্যি এটা এতটা ভয়ঙ্কর তার চেহারা। কেমন চেহারা? আমি নীরবের সাথে কথা বলে আসার সময় পিছনে কিছু একটা হাঁটার শব্দ পেলাম। যখন তাকালাম তখন কেউ নেই। তারপর হঠাৎ জোরে ধাক্কা দিল। আমি ছিটকে গিয়ে কিছুটা দূরে পড়লাম। যখন তাকালাম তখন দেখলাম মুখটা একদম রক্তাক্ত, চোখ লাল আগুনের মতো ছিল। আমিও বোঝাতে পারবো না কতটা ভয়ঙ্কর দেখতে। আমি সবই জানি, শুধু তোকে না আশিক কেউ ভয় দেখিয়ে ওয়ার্নিং দিয়ে গেছে। তার কারণ হচ্ছে তুই নীরবকে পরামর্শ দিলি বলে আমার কাছে যেতে এটা নীরবের সাথে থাকা সে জিনমেটি করেছে। কি বলছো? তুমি জানলে কি করে? আমিও আরো অনেক কিছুই জানি যেগুলো তোরাও জানিস না। কি এমন সেগুলো বলো। না, সেটা এখন আর বলার সময় নাই, অবশ্য বলবো না। ঠিক আছে, কিন্তু নীরবের কোনো ক্ষতি হবে না তো? শোন, আগে তোকে কিছু বলি। এখন একটু নীরবের সঙ্গে কথা কম বলিস এবং কম যাবি, কারণ তোদের মৃত্যু ঝুঁকি আছে। ঠিক আছে, কিন্তু নীরবের কোনো ক্ষতি হবে না তো? সেটা আমি এখনো জানি না। এই জিনমেটি কি ভাবছে, 2 দিন ধরেছে সাথে আছে, 2 দিন আগে থেকে রেখেছে। 2 দিন আগেই তো দেখলা আমার কাছে রাতে এসে দৌড়ে বললো। না রে পাগল, এখন নীরবের 21 বছর চলছে, তাই না? আজ রাতে 22 বছর হবে। ওই দিনটার জন্য অপেক্ষা আছে। জিনমেটি কিন্তু কেন সেটা তাও আমি জানি না, অনেক রহস্য লুকিয়ে আছে। আর এই 21 বছর ধরে সাথে আছে জিনমেটি। 2 দিন আগে দেখা দিয়েছে, 22 বছর হবে তাই। কি বলছো কাকা? আজ এই জিনমেটি নীরবের সাথে তার দেহের মিলন ঘটাবে। একটা শারীরিক আর একটা তার শরীর নিজের কাছে নিবে এটার মাধ্যমে। বুঝলাম না। পরে এক সময় বলবো। মানুষ যেমন ভালো খারাপ আছে তেমনি জিনদের মধ্যেও ভালো খারাপ আছে। তুই হয়তো জানিস না, আমি নীরবকে নিয়ে কবিরাজি অনেক আগে থেকেই করেছি। আর একটা কথা তুই নিজেও জানিস না, নীরবের একটা বোন আর ভাইকে জিনদের মধ্যে কেউ মেরেছে। তার কারণ আছে। দোষ নীরবের আব্বুর ছিল, তাই নীরব ও পড়েছে। কিন্তু এই জিন মেয়েটি দোটানায় পড়ে আছে। সে ভালো জিন আর খুব শক্তিশালী জিন মেয়েটি। সে কি করবে বুঝতে পারছে না। সে সত্যি নীরবকে ভালোবাসে, কিন্তু তার উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে না। আর একটা কথা, নীরবের আম্মুকে দেখিস কখনো ঘরের বাইরে বের হবে না। রাহুল চিন্তিত হয়ে গেছে। কি বলছে? কি কারণ? কি জন্য? আর নীরবের ভাই বোন ছিল, তাদের জিন মেরেছে, কিন্তু কি জন্য? কারণ কি? এটা রাহুলের মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখন কবিরাজ কাকা বলে উঠলেন, এটা নিয়ে ভাবিস না। শোন, আজ জিন মেয়েটি নীরবের সাথে তার দেহের মিলন ঘটাবে, একটা শারীরিক আর একটা শরীর নিজের কাছে নিবে এটার মাধ্যমে। কিন্তু কি করে সেটা আগামী 15 দিনের মধ্যে জানাবো। তারপর দেখা যাক কি করে। তার অনেক কিছু রহস্য কথা লুকিয়ে আছে। না, তুই হয়তো ভাবিস নীরবের বোনকে মারলো কেন, সেটা ভয়ঙ্কর এক কাহিনী, পরে বলবো। আজ নয় কাউকে কিছু এগুলো বলিস না। তোর আব্বু আম্মুকে আমি পরে বুঝিয়ে বলবো। তারা আপাতত কিছু বলে দিয়ে চিন্তা করিস না, তোর কিছু হবে। এখন আমি তাবিজ দিয়ে গেছি, আজ রাত পার কর, আগামীকাল দেখবি সব। আচ্ছা ঠিক আছে কাকা, আর একটা কথা, আমাকে কিন্তু বলবে কি জন্য, কি কারণে নীরবের ভাই বোনকে জিন মারলো, কি এমন হয়েছে? ঠিক আছে, এইগুলো দিয়ে আবার এখন নীরবের কাছে আম্মু আব্বুকে জিজ্ঞেস করিস না। ঠিক আছে। অনেক রাত হয়েছে, ঘুমা, আমি যাচ্ছি কাকা। তারপর কবিরাজ কাকা চলে গেল। রাহুলের আব্বু আম্মু আসলো, অনেক কথা জিজ্ঞেস করলো, কিছু একটা বলে দিল আপাতত। এদিকে নীরব খাবার খেয়ে শুয়ে আছে, ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তখনই কারেন্ট চলে গেল। গ্রাম তো এমনিতেই গরম, তখন নীরবের গরম লাগছিল। তখন নীরব তার আব্বু আম্মুর ঘরে গেল হাত পাখা নিয়ে আসতে। দরজা খোলাই ছিল, ভেতরে গিয়ে দরজা ছিল আরেকটা। তখন গিয়ে তার আব্বু আমাকে ঘুমন্ত অবস্থায় দেখলো। কিছুক্ষণ ডাকলো, হাত পাখা খুঁজে পাচ্ছে না বলে, কিন্তু কিছুতেই উঠছে না, কেউ সাড়া দিচ্ছে না। তারপর হাত পাখা অনেক খুঁজে পেল, আর নিয়ে আসার আগে আবারও ডাকলো। তখন জিন মেয়েটা অদৃশ্য থেকে নিজের রূপে এসে পেছন থেকে বলল, ডেকে কোনো লাভ নেই, আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তুমি মেরে ফেললেও ঘুম ভাঙবে না সকালের আগে। তখন নীরব তাকিয়ে দেখে জিন মেয়েটি। তখন বলে উঠলো, কিন্তু কেন এমন ঘুম পাড়িয়ে দেওয়া হলো? কারণ আজকের রাতটা আমার জন্য বিশেষ রাত, তোমার সঙ্গে আমার মিলনের রাত। এই রাতটির জন্য দীর্ঘ 21 বছর অপেক্ষা।
কী সব উল্টাপাল্টা বলছেন? এটা শুনে নীরব কিছুটা ঘাবড়ে গেল। তখন জিন মেয়েটা নিজের সাথে নিজে বলতে লাগলো, এই রে, বলতে গিয়ে তো বলেই দিছি, কথা না ঘুরিয়ে অন্যদিকে নিতে হবে, জানতে দেওয়া যাবে না কিছু। তখন জিন মেয়েটা নীরবকে বলল, না মানে আজ তো তোমার 22 বছর পূর্ণ হবে 12টার পর, সেটাই বললাম আর কি। 21 বছর শেষ হবে, আর দেখো না এই 22 বছর পর তোমাকে পেলাম আমি, আর এই রাতটায় আমি তোমাকে বিশেষ কিছু উপহার দিতে চাই। এখনো পাননি, আমি রাজি নই। আর কি দিবে? যাক, বুঝেনি বলতে গিয়ে যে বলে ফেলেছিলাম, একটুর জন্য সব শেষ হয়ে যাচ্ছিল। তখন নীরব জিন মেয়েটিকে চিন্তিত দেখে বলল, কিন্তু আমার মনে হয় আগে জানি কি বললে একটা অন্য কথা। না, এটাই বোঝাতে চেয়েছি, আজ তোমার 21 বছর শেষ হবে আর 22 বছরে পা রাখবে। যাই হোক, আপনি যান, আমি ঘুমাবো। যেহেতু আব্বু আম্মুকে ঘুম পাড়িয়ে দিয়েছেন, ভালো করেছেন, এবার যান। এটা বলে নীরব আর কোনো কিছু না শুনে চলে আসলো নিজের রুমে। তখন জিন মেয়েটি দাঁড়িয়ে বলতে লাগলো, ঘাটতারা স্যামরা এমন একটা রোমান্টিক জিন গার্লফ্রেন্ড হতে চায়, তবুও দাম দেয় না। দাঁড়া, তোকে নিজের ক্ষমতার জাদু দিয়ে এখনই নিজের করে নিব, বাকি যে কাজে আসছি পরে দেখা যাবে। তখন জিন মেয়েটি তার নিজের রূপ পরিবর্তন করে নিল, সুন্দর করে নিজেকে নীরবের সামনে উপস্থাপন করলো বউয়ের সাজে। এতটা সুন্দর করে নিজেকে সাজালো যে কেউ তাকে তার প্রেমে পড়ে যাবে। নীরবের সামনে গিয়ে বলতে লাগলো, কেমন লাগছে আমায়? নীরব দেখে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর এই সুযোগে চোখের ধাঁধায় ফেলে দিল নীরবকে জাদুর মধ্য দিয়ে। জিন মেয়েটি যাতে নীরব তার প্রতি আসক্ত হয়ে দুর্বল হয়ে যায় তার এই সৌন্দর্যতে, তখন নীরব বলতে লাগলো, অনেক সুন্দর লাগছে তোমাকে। তাই এখন তো বলো তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমি নিজেকে তোমার মধ্যে দিয়ে দিব। নীরবকে জাদুর মধ্য দিয়ে দুর্বল করে দিয়েছে জিন মেয়েটির প্রতি এক প্রকার চোখের ধাঁধায় ফেলে দিয়ে, মানে তার সৌন্দর্যতে আকৃষ্ট করে নিয়েছে। তাই তার জবাবে হ্যাঁ বলে দিল। তোমাকে যেদিন প্রপোজ করে আসছি, ভুলে মানুষ ভেবে ভূত শুনে তোমাকে ভয় পেতাম, কিন্তু ভাবতাম বউ হলে তো ভূতের বাচ্চা হবে, আর তাই চাই না আমি ভূত বউ, তাই না করছি, কিন্তু এখন সত্যি তোমাকে ভালোবাসি। সত্যি ভালোবাসো তাহলে আমাকে? সত্যি। তখন জিন মেয়েটি গিয়ে নীরবকে দাঁড় করিয়ে পেছনে গিয়ে জড়িয়ে ধরল। জাদুর মাধ্যমে জোনাকির পোকা দিয়ে সুন্দর করে ঘরের সিরিয়াল ধরে হ্যাপি বার্থডে সাজিয়ে দিল। পোকার আলো বেশ সুন্দর দেখাচ্ছে, কিন্তু এটা জাস্ট নীরবের চোখেই দেখা, যা মিথ্যে এটা জাদুর মধ্যে দেখালো, যা মিথ্যে ছিল কিন্তু নীরব সত্যি মনে করছে। তখন জিন মেয়েটি বলতে লাগলো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, তুমি তো দেখছি ভালো ম্যাজিক জানো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। চলো, বেশ রাত হয়ে গেছে, বিছানায় এখনো অনেক কিছু বাকি, কথা বাকি, কাজ বাকি। এটা বলে জিন মেয়েটি কিছু একটা বলে নীরবকে টাচ করতে কেঁপে উঠল। আসলে এখন দুটো জাদু করেছে। এই একটা জাদু হচ্ছে জিন মেয়েটির প্রতি দুর্বল করে তার প্রতি আকৃষ্ট করে নিয়েছে, এখন যেটাই বলবে নীরব করতে বাধ্য। আর একটা কি তা হওয়া যায় না। তখন নীরবকে নিয়ে বিছানায় ফেলে দিয়ে উপরে বসলো। তখন নীরব বলে উঠলো, কি করছো? করব, অনেক কিছুই করতে দিবা তো? তোমার যা ইচ্ছে করো, আমি তো তোমারই। পূর্ণ হয়ে গেছে সব সেই কয়েকটি দিন, তারপর এখন তাহলে বাকি কাজটাও সেরে ফেলি মাঝরাত হওয়ার আগে। তারপর জিন মেয়েটি নীরবকে তার নিজের প্রতি আকৃষ্ট দুর্বল করে তার সাথে শারীরিক দেহের মিল করে নিল। গভীর রাতে শারীরিক দেহের মিল শেষে নীরব যখন ক্লান্ত হয়ে গভীর ঘুমে, তখন জিন মেয়েটি নীরবের হাতে একটা চাকু দিয়ে কিছুটা কেটে দিল। সেখান থেকে রক্ত বের হতে লাগলো। সেই রক্ত বেশ কিছুটা নিয়ে জিন মেয়েটি নীরবের হাতে বেঁধে হাসতে হাসতে বলতে লাগলো, সরি। এটা বলে রহস্যময় একটা হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল। আর তখন থেকে শুরু হলো নীরবের জীবনের ঝড়। অদ্ভুত অদ্ভুত ঘটনা তার সাথে ঘটে। জিন মেয়েটি যাওয়ার পর নীরবের গায়ে প্রচুর জ্বর উঠে গেল, মাথা ব্যথায় চোখ খুলতে পারছে না, বিছানা থেকে উঠতেই পারছে না, একদম শরীর দুর্বল হয়ে কিছু খেতেই পারছে না। এর থেকে বেশ চিন্তিত নীরবের আব্বু আম্মু। ওষুধে কিছুই হচ্ছে না। একদিন পার হলো, জিন মেয়েটির কোনো খোঁজ নেই আর। দ্বিতীয় দিন রাত থেকে শুরু হলো নীরবের সাথে অদ্ভুত ঘটনা। হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে, রাতে ভয়ঙ্কর চেহারা কোনো এক ব্যক্তিকে দেখে তাকে প্রচণ্ড মারধর করে। রাতে ঘর থেকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়, পাওয়া যায় না। সকালে মানুষ তাকে রাস্তা থেকে ভিন্ন জায়গা থেকে খুঁজে দিয়ে যায়। এই ভৌতিক বিষয়টা সারা গ্রামে জেনে যায়। নীরবের আব্বু আম্মু বেশ হতাশ, চিন্তিত, ভেঙে পড়েছে। কারণ এর আগেও তার একটা মেয়ে আর একটা ছেলে হারিয়েছে এই জিনের জন্য। এখন তার তৃতীয় ছেলে নীরবও জিনের কবলে পড়েছে। এভাবে কেটে গেল 10টা দিন। জিন মেয়েটির কোনো খোঁজ নেই। নীরবের অবস্থা খুবই খারাপ, ঠিকমতো খেতে পারে না, জিনের অত্যাচারে মৃত্যুর অবস্থায় চলে যাচ্ছে। তার আব্বু আম্মু রোজ কান্না করছে, তাহলে কি তার এই ছেলেকে হারাবে? নীরবের বন্ধুরা এসে দেখে গেছে, তারাও বেশ চিন্তিত।
কবিরাজ কাকা গিয়ে বলছে, তিনি বলছে ঠিক সময় তিনি যাবেন। এভাবে আরো 2টা দিন কেটে গেল। 12 দিন পর জিন মেয়েটি রাতে নীরবের ঘরে আসলো। এসে দেখলো কেউ একজন বসে আছে, সেটা কবিরাজ কাকা। নীরবের কিছু একটা পড়ে ফুদিয়ে চোখ বন্ধ করে বলতে লাগলো, আমি তোর উপস্থিতি বুঝতে পারছি। এই ঘরে বর্তমানে আমি জানি আমার কিছু কথার উত্তর আশা করি দিবি। চিন্তা নেই, নীরবের আম্মু আব্বু বাহিরে শুনতে পাবে না। তখন একটা হাওয়া এসে জানান দিল, হ্যাঁ। ছেলেটাকে এমন অত্যাচার করছিস কেন? কি এমন অপরাধ করেছে যে মারতে চাইছিস? তখন জিন মেয়েটি কান্নার কণ্ঠে উত্তর দিল অদৃশ্য থেকে, কোনো অপরাধ নেই। আমি কেন তাকে অত্যাচার করব, মারবো? আমি তাকে ভালোবাসি। এটা শুনে কবিরাজ চিন্তিত, সাথে আপনারও মনে হয় যদি ভালোবাসে তাহলে হাত কেটে রক্ত নিল কেন? সেদিন 12 দিন উধাও কেন? আর অত্যাচার মারতে চাইলো কে? তাহলে সব উত্তর পাবেন, সাথে থাকুন। তাহলে কে এত অত্যাচার করত? প্রতি রাতে মারার চেষ্টা করত, কারণ কি? সেটা আমি নয়, অন্য কেউ। কি জন্য এটা এখন বলা যাবে না, ক্ষতি হবে। আমি চাই না, আর আমি নিজেই আটকে ছিলাম। দেখ, অনেক হয়েছে, আর নয়। এমনিতেই ওই পরিবারে নীরবের ভাই বোন হারিয়েছে এই জিন। এর জন্যই এখন নীরবকে হারালে পাগল হয়ে যাবে তার বাবা মা। আর কিছু ক্ষতি করিস না প্লিজ, আমি বলছি চলে যা। কেন যাব? আমি তাকে ভালোবাসি। কখনো যাব না, গেলে নিয়ে যাব সাথে করে। এটা কোনোদিন সম্ভব হবে না, তোদের ভালোবাসা। কেন সম্ভব না? ভালোবাসি কি অপরাধ? ভালোবাসা অপরাধ না, অপরাধ হচ্ছে জিন আর মানুষের মধ্যে ভালোবাসা হয় না। কি হয় না হয় সেটা জানতে চাই না, তবে আমি থাকতে আর অন্য কোনো ক্ষতি হবে না। যদি আপনি তাড়াতে চেষ্টা করেন তাহলে দুজনকেই হারাবে। আমি তাকে ভালোবাসি। এতটা যখন ভালোবাসিস, এই 12 দিন কই ছিলি? পারলি বাঁচাতে, এত অত্যাচার করতে আটকাতে? ভালোবাসি বলেই বাঁচিয়েছি, বাঁচাবো বলেই ভালোবেসেছি। মানে কি বলতে চাইছিস? 12 দিন আগে সেদিন রাতে না মেরে রক্ত নিয়েছি। সেদিন রাতে মারার কথা ছিল আমার, কিন্তু আমি তা করিনি ভালোবাসি বলে। আর তাতে আমার উপর রেগে অত্যাচার করছে। আপনি তো কবিরাজ, আপনার তো পালিত জিন আছে, তাদের জিজ্ঞেস করেন জিনের শাস্তি কেমন, তাহলে বুঝতে পারবেন কতটা আঘাত সহ্য করতে হলো আমার। আজ মুক্তি পেয়ে আসছি, আর এই 12 দিন এসে তারা নীরবের উপর অত্যাচার করছে। সামনে আরো করবে, মারবে, কিন্তু আমি থাকতে তা হতে দিব না। কিন্তু কেন মারতে চায়? কি কারণ? কে সে? এখন বলার সঠিক সময় নয়। তার আগে আপনি শুনে আসুন, আগে কেন নীরবের ভাই বোনকে জিন মারলো, কারণ কি, আর কি এমন হয়েছে, তারপর আমি সব বলবো। ঠিক আছে, আমি সত্য ঘটনা শুনে আসবো। কি এমন হয়েছে যে তাদের ছেলে মেয়েকে মারছে আর নীরবকে চেষ্টা করছে মারতে, তারপর বলতে হবে। তখন জিন মেয়েটি হ্যাঁ বলল আর বলে উঠল, আমায় একটু আজ এখন থাকতে দিবেন নীরবের সাথে, কারণ আজ তারা আসবে। আপনি তাদেরকে বলবেন না আসতে, দয়া করে। ঠিক আছে, তোদের ব্যাপার নিয়ে পরে ভাবা যাবে, আগে বিপদ কাটুক। এটা বলে চলে গেল কবিরাজ কাকা। তখন গিয়ে নীরবের আব্বু আম্মুকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি। তার আগে বলেন, কিছু হলো? ছেলেটার ভালো হবে? হবে, কিন্তু জিন মেয়ে প্রেমে পড়েছে, উল্টোপাল্টা কিছু করলে নিয়ে চলে যাবে। তাই সাবধান আপনারা, তবে কোনো ক্ষতি করবে না, এটা নিশ্চিত। ঠিক আছে। আচ্ছা, আগে বলুন তো সত্যিটা কি? আপনারা ছেলে মেয়েকে জিন মারলো? এটা শুনে চুপ করে রইল, আবার বলে উঠল, কি হয়েছে বলুন, আজ সত্যিটা বলুন। ঠিক আছে, সবই বলবো, কিন্তু আজ নয়, আগামীকাল সকালে। অনেক রাত হয়েছে, বলতে বলতে রাত পার হবে। ঠিক আছে, সকালে আসবো। এখন তাহলে যাচ্ছি, আর আজ রাতে নীরবের রুমে যাবেন না। কিন্তু কেন? সমস্যা হবে, তাই যাবেন না। ঠিক আছে। এই বলে চলে গেল। তখন নীরবের আব্বু আম্মু নিজেদের রুমে চলে গেল, গিয়ে শুয়ে পড়লো। তখন জিন মেয়েটি গিয়ে গভীর ঘুম পাড়িয়ে দিল, আর তখন নীরবের কাছে গিয়ে কপালে চুমু খেয়ে বলল, ক্ষমা করে দিও গো, আমি আমার ভালোবাসার জীবন বিপদে ফেলে দিয়েছিলাম। তবে চিন্তা করো না, আর কিচ্ছু হবে না। নীরব গভীর ঘুমে থাকায় শুনতে পায়নি। তখন জিন মেয়েটি নীরবের বুকে মাথা রেখে শুয়ে রইল। মাঝরাত নীরবের ঘুম ভাঙতে তাকিয়ে দেখলো সে আসছে, বুকে মাথা রেখে শুয়ে আছে। তখন নীরব চুমু দিয়ে তখন সাথে সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। তখন জিন মেয়েটিও জেগে গেল, আর সেও শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে চুমু দিতে লাগলো। নীরব তাকে শান্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লো।